কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে খেয়ালি রয়েছেন গড়বেতা থেকে। আজকের এই হরর পডকাস্টটা মারাত্মক হতে চলেছে। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনিও যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড হেল্প অথবা আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটার ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো খেয়ালি, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আপাতত একটু সুস্থ আছি, ঠিক আছে। রিসেন্ট একটা উটি হয়েছে, আচ্ছা, যার জন্য একটুখানি অসুবিধার মধ্যে কিউরিও ফাইটার প্রত্যেকটা অডিয়েন্সকে পড়তে হয়েছে। অনেকেই ফোন করছিল যে এপিসোড আসেনি কেন। বাট তোমার যে ঘটনাটা রয়েছে, এই ঘটনাটা শোনার পর আমার মনে হলো যাই হোক না হোক তোমার সাথে রেকর্ডিংটা আমি কমপ্লিট করবোই আজকে, ঠিক আছে। কারণ খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। তুমি কোথা থেকে কথা বলছো? আমি বলছি কথা গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। গড়বে? আর আচ্ছা আচ্ছা। তুমি এখন আগের থেকে ভালো আছো তো? কিছুটা সুস্থ এখন, ঠিক আছে, বাট পুরোপুরি না। বাট আশা করছি আজকের এই রেকর্ডিংটা সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারবো। একদম একদম। তোমার ঘটনাটা আই থিঙ্ক কোনো হোস্টেলকে কেন্দ্র করে, কি হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল খেয়ালি একদম শুরু থেকে শুরু করো তো। কি হয়েছিল তোমার সাথে? অ্যাকচুয়ালি আমার সাথে হয়নি, এটা হয়েছিল আমার দাদার সাথে। হুম। হয়েছিল বলতে এটা হচ্ছে 2019 সালের ঘটনা। তো আচ্ছা। 2019 সালে আমার দাদা সেই বছর আর কি এইচএস দিয়েছে। এইচএস দেওয়ার পরে ওরা যেরকম কলেজ আর কি খোঁজাখুঁজি করে, তো ও আমার দাদা আর তার মামার ছেলে, মানে এটা আমার নিজের দাদার ঘটনা বলছি না, কিন্তু আমার দাদা মানে খুব ক্লোজ দাদা আর কি। তো আমার দাদা আর তার মামার ছেলে দুজনে আর কি ক্লাসমেটস ছিল। তো ওরা দুজন একই কলেজ একটা ঠিক করে যে ওই কলেজে পড়বে বলে। এটা কোন সালের ঘটনা খেয়ালি? এটা 2019 সালের ঘটনা। ওকে ওকে। তো আমার দাদা আর তার ভাই দুজন মিলে উত্তরাখণ্ডের ঢুরকি শহরের খুব কাছাকাছি একটা জায়গায় একটা কলেজ পায়, প্রাইভেট কলেজ, যেখানে ওরা দুজনই এগ্রিকালচারে ভর্তি হয়। এরপর ওরা ওই আগস্ট মাস নাগাদ ওই কলেজের ওখানে যায় দুজনে আর কি। তো কলেজটার একটু মানে কলেজের যেদিনে ওরা যায়, এরপর একটু কলেজটার আর কি বর্ণনা দিই। কলেজটার বিশাল বড় একটা গেট, ঢুকতেই পাশাপাশি চারিদিকে বিল্ডিং রয়েছে কলেজে। আরো কিছুটা যেতে ডান দিকে রয়েছে মেয়েদের হোস্টেল। তারপরে প্রায় আরো অনেকটা যেতে বাম দিকে ছেলেদের হোস্টেল অবস্থিত। তো ওই যে হোস্টেলটা, ওই হোস্টেলটা কিন্তু ওদের ছিল প্রায় অনেক বড়। হোস্টেলটা আমি একটুখানি বর্ণনা দিচ্ছি, কারণ ঘটনাটা হোস্টেলটাকেই তো নিয়ে, তাই আর কি। বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। হস্টেলটা ছিল আর কি ওই চৌকো, মানে বর্গাকার হস্টেলটা ছিল, এবং হস্টেলটার 5টা ফ্লোর ছিল। আচ্ছা। প্রত্যেকটা ফ্লোরে 100টা করে প্রায় রুম, ঠিক আছে। তো আমার দাদারা পেয়েছিল সেকেন্ড ফ্লোরে। তো ওরা যেদিনে প্রথম যায়, সেকেন্ড ফ্লোরে ওদেরকে হোস্টেলের রুম দেওয়া হয়। ওখানে ওরা দেখে যে আমার দাদা এবং তার ভাই, তার সাথে তার আরেকটা রুমমেট থাকবে, এরকম আর কি। তো যে থাকবে তাদের সাথে সে দুদিন আগেই চলে এসেছিল, ওরা দুদিন পর গিয়েছিল, ঠিক আছে। তো ওরা যাবার পরে হোস্টেলটা তো অনেক বড়, তো যেরকম হয় আর কি, প্রথমে যায় ওই ছেলের সাথে আলাপ আলোচনা, মানে যেরকম আর কি আলাপ করে। তো আমার দাদারাও বেঙ্গলি আর ওরাও বাঙালি, তো একটা অন্য একটা রাজ্যে গিয়ে বাঙালি বন্ধু খুঁজে পাওয়া, তারপরে সেটা তার রুমমেট, এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে পেয়েছে বলে। তারপর আর কি ওদের তিনজনের খুব ভালো বন্ধুত্ব হয়। ইতিমধ্যেই ওদের কি হতো,
ওদের প্রত্যেক দিনে হোস্টেলে না ওই রাত 8টার সময় ওয়ার্ডেন আসতো, এসে ওদের নামের অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে তিনি চলে যেতেন। তারপরে আমার দাদারা কি করতো, ওরা হচ্ছে জল ভরতে যেত, ঠিক আছে। তো এরকমই একদিনের ঘটনা, এরকম ওয়ার্ডেন প্রেজেন্ট নিয়েছে, তারপরে দাদারা গেছে জল ভরতে। তো জল ভরে এসেছে, আসার সময় একটু বলে দিই, এখানে আমার দাদারা যে রুমটাই ছিল ওই রুমের নাম্বার ছিল 109। ওটা যদি মানে একটা বর্গাকার জায়গা, তো ওটা যদি 109 নম্বরের থেকে ওদের রুমটা শুরু হয়, তো একদম যদি আমি একভাবে সোজা যাই তাহলে 139 নম্বরে শেষ হচ্ছে। আচ্ছা। আর আজকে যে রুমটাকে নিয়ে আর কি আমি ঘটনা বলবো, ওই রুমটাই হচ্ছে 139 নাম্বার রুম। তো তো ওরা এতদিন ধরে বেশ ঘোরাঘুরি করছিল, কিন্তু হোস্টেলটা তো অনেক বড়, সেইভাবে হোস্টেলটা আর কি ওদের ঘোরা হয়নি। তো সেই দিনে ওরা জল ভরতে যাওয়ার সময় একটু বেশ হোস্টেলটা ঘুরে দেখছিল। দেখতে দেখতে ওরা এসে থামে ওই 139 নাম্বার রুমের সামনে। থামারও বিষয় ছিল, কারণ হোস্টেলের প্রত্যেকটা রুমের দরজা খোলা, ওই একটাই রুম ছিল যেটার দরজা হচ্ছে বন্ধ। ওটা দেখে ওরা একটুখানি ওখানে থামে এবং দেখতে পায় কি জানো, ওই যে দরজাটা, ওই দরজাটার গায়ে না বেশ আঁচড় কাটা, ঠিক আছে। আচ্ছা। তো দাদার ভাই দুজনেই ওখানে নতুন, তার দুদিন আগে সৌম্যদীপ বলে যে বন্ধুটা সে এসেছে। তো ওরা দুজন দাদা তার বন্ধুকে জিজ্ঞেস করে যে এই রুমটা এরকম কেন। তখন ওর বন্ধুটা বলছি রুমে চল, এরকম আর কি বলে। তো বলতে তারপরে ওরা রুমে আসে, এরপরে বলে যে এই রুমটা না মানে কোনো নর্মাল রুম নয়, যে এমনি এমনি বন্ধ আছে কোনো স্টোর রুম বা কিছু এরকম টাইপের কোনো রুম নয়। এই রুমের হচ্ছে প্রচুর কাহিনী আছে। তো দাদা জিজ্ঞেস করে কি কাহিনী, বলছে তোরা তো আমার 2 দিন পরে এসেছিস, আমি তো 2 দিন আগেই এসেছি, তো আমি এখানের কিছু কিছু ব্যাপার জানি। তো বলে কি ব্যাপার, তখন বলে যে এই হোস্টেলেই আর কি, তো এরা তো নতুন জুনিয়র এসেছে, তো এদের হোস্টেলের সেকেন্ড ইয়ারে 2টো সিনিয়র পড়তো, একজনের নাম হচ্ছে তন্ময়, আরেকজনের নাম হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে। তো এরা দুজন কিরকম একটুখানি এদের পার্সোনালিটিটা বলে দিই। তন্ময় হচ্ছে খুব একটা হাম্বড়ো টাইপের ছেলে, মানে ও হচ্ছে খুব গায়ের জোরই দেখায় যে আমি এটা করে নেবো মানে করে নেবো, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই করতে পারে না। আর আরেকটা যে কৃষ্ণ, ও হচ্ছে এর সাথেই মেশে, কিন্তু এই ছেলেটা হচ্ছে একটু ভালো, মানে তার জুনিয়রদেরকে হেল্প করে। কিন্তু এরা দুজন কি করতো, জুনিয়ররা যখন আসতো জুনিয়রদেরকে র্যাগিং করতো, ঠিক আছে। তো এরকম এখন আচ্ছা। জুনিয়ররা নতুন নতুন আসছে, ওরাও একটুখানি সিনিয়র হয়েছে, সেই রকম ভাবে যখন জুনিয়ররা প্রথম প্রথম আসছে, ওরা কিনা র্যাগিং করে ওদেরকে মদ এইসব আনতে বলেছে আর কি, ঠিক আছে, মদ সিগারেট। এরপরে এরা দুজন অনেকবার ধরা পড়েছে কলেজের ক্যাম্পাসে এইসব খেতে। তো এদেরকে না ওই জন্যে মানে অনেক বকাবকি করা হয়েছে কলেজ থেকে। তো এদের কাছে কোনো স্কোপ ছিল না যে এরা নিজেরা গিয়ে নিয়ে আসবে, ওই জন্যই র্যাগিং এর দ্বারা ওরা কি করতো, বন্ধুদের দিয়ে আনাতো, বন্ধুদের নয় সরি, জুনিয়রদের দিয়ে আনাতো। তো যখন এরা এসছে নতুন নতুন হোস্টেলে, তখন ওদেরকে এই র্যাগিং হিসেবে 2টো বন্ধুকে বলেছে যে যা তোরা গিয়ে, সরি 2টো জুনিয়রদেরকে বলেছে যা তোরা গিয়ে নিয়ে আয়, ঠিক আছে। এবার জুনিয়রদেরকে তো শুনতেই হবে বাধ্য হয়ে, আর জুনিয়ররা যেহেতু নতুন এসেছে ওদেরকে অতটা সন্দেহ করবে না কলেজের ক্যাম্পাসে, কারণ প্রথমত ওরা জুনিয়র, দ্বিতীয়ত ওদের গাইডলাইনের মধ্যে থাকে যে এইসব আনা যাবে না কলেজে। এই ক্ষেত্রে ওরা মানে বিশ্বাস করবে সবাই প্রথমে যে এরা প্রথম প্রথম কিছু খাবে না, কিন্তু ওরা খাইও নিয়ে, যদিও ওদের জন্য আনতে হয়েছিল, লুকিয়ে লুকিয়ে এনেছে জুনিয়ররা ওদের দাদাদের কথা শুনে। তো আনার পরে ওই ছেলেগুলোর একটা জায়গা ছিল যেখানে ওরা এইসব বসে বসে খেত। তো ওই তন্ময় আর কৃষ্ণ ওদের আরো কিছু বন্ধুকে নিয়ে বেশ একটা মানে ঠেক বানিয়েছে মদের, সেখানে বসে বসে ওরা সবাই মিলে খাচ্ছে আর কি, এইসব ওর জুনিয়র দিয়ে গেছে, খেয়েছে। এরপর খেয়ে কি হয়েছে, খেয়ে এবার ওরা ঘোরাঘুরি করছে, তখন তো আর ওদের মাইন্ডে কিছু নেই। তো সেই সময় ওরা কি করেছে, 139 নম্বর রুমের সামনে গেছে, ঠিক আছে। যাবার পরে তন্ময় বলে ছেলেটা, আমি আগেই বলেছিলাম না যে ও একটু হাম্বড়ো টাইপের, তো ও গায়ের জোরে করেই বলেছে যে এই রুমটাই আজকে আমরা বসবো। তখন ওদের মধ্যে আরেকটা বন্ধু বলেছে যে না না একদম এই রুমে ভাই যাস না, এই রুমে কিছু আছে, সে আর কি আরো হয়তো কোনো ঘটনার জন্য বলছে, ধুর ওইসব ফালতু কথা, ওইসব কিচ্ছু হয় না, এই রুমেই আজকে যাব, চল। ওটার মানে রুমে তালা দেওয়া ছিল,
তো এরপরে তখন সেই সময় বলেছে না রুমে তো তালা দেওয়া আছে, বলে তালা ভেঙে হলেও ঢুকবো আজকে এই ঘরে। তো বন্ধুরা বারণ করছে, তাও সেই ছেলে শুনেনি, একে মদ্রত খেয়েছিল। তো প্রথমেও কি করেছে, ওই যে রুমের দরজাটা ছিল, দরজার ওখানে না প্রস্রাব করে দিয়েছে প্রথমে। এরপর এরপরও বলছে যে আমি তালা ভাঙবো রুমের। তো কি করেছে, একটা লাঠি খুঁজতে গেছে যে লাঠিটা দিয়ে তালা ভাঙবে। তো সেই সময় ও যখন আনতে যাবে, ওকে না কেউ মনে হয় ধরে একদম ছিটকে ফেলে দিয়েছে। ও ভেবেছে ওই সময় যে ওর বন্ধুরাই এটা ওর সাথে করেছে। তো ছিটকে পড়ায়, তারপর বলছে ভাই 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 আমার সাথে কেন এরকম করলি? হ্যাঁ, তখন ওর বন্ধুরা বলেছে কই আমি তো কিছু করিনি, তুই তো এমনিই ছিটকে পড়লি। ওরাও দেখে ভয় পেয়ে গেছে। এবার ওই সময় সেন্স থাকায়নি, বলে ঠিক আছে যে যা করেছিস করেছিস, দিয়ে ও একটু রেগে গেছিল আর কি। তখন ওর বন্ধুরা কি করেছে, ওকে সবাই মিলে বলছে তুই আজকে একদম ঠিক নেই, একদম এইসব যেটা করলি সেটা খুব খারাপ কাজ করলি, এই রুমের বাইরে তোর প্রস্রাব করা উচিত হয়নি, তুই যেগুলো বললি। আবার খুব গালাগালিও করেছে তার মাঝে। তো বলছে এগুলো খুব খারাপ করলি, এগুলো তোর করা একদম উচিত হয়নি, কিন্তু চল তোকে এখন তোর রুমে দিয়ে আসি, তুই এখন ঠিক অবস্থায় নেই। কারণ ও খুব নেশা করে নিয়েছিল। তো ওকে কি করেছে, ও রুমে গিয়ে শুইয়ে দিয়েছে ওর বন্ধুরা, ঠিক আছে। তারপরে তারপরের দিন সকালবেলায় ও যখন ঘুম থেকে উঠেছে না, ওর পিঠে এরকম পুরো আঁচড়ানোর দাগ। যখন স্বাভাবিক অবস্থায় এসেছে, বলছে কি হয়েছিল কালকে, বলছে তোরাই আমাকে ফেলেছিলি, এইটুকু আমি জানি, কোনো ভূতশ্রুতি এসব হতে পারে নাকি, ওইসব কিচ্ছু নয়, তোরাই আমাকে ফেলেছিলি, আমাকে ভয় দেখাচ্ছিস এখন। তারপরে যখন পিঠে আঁচড়ের দাগ, বলছে এটা তোদেরই কাজ, তোরাই করেছিস, মানে পুরো ব্লেমটাই পুরো ওদের ফ্রেন্ডদেরকেই দিয়ে যাচ্ছে ওই ছেলেটা, ঠিক আছে। তো বন্ধুরা বলছে আমরা করিনি ভাই, আমরা করিনি, শুনেইনি কথা, যেরকম হয় বন্ধুদের মাঝে আর কি। এরপর এরকম হতে হতে সেই দিনে আর কিছু হয়নি ওর সাথে। তারপরের দিন কি হয়, তারপরের দিন না সবাই একটা খুব জোরে আওয়াজ পায়। সেটা পেয়ে ওরা সবাই নিচে দেখে যে ও পড়ে আছে। মানে তুমি ভাবো, মানে ওদের ওটা গ্রাউন্ড ফ্লোর ছিল, গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড ফ্লোর থেকে একদম পুরো নিচে পড়ে আছে। আর পড়েছে তাও একটা সেফ জায়গায়, তাও বালির উপরে পড়েছে। আচ্ছা। তো তো ওর কি হয়েছিল, চারিদিকে পুরো কেটে গেছিল, সঙ্গে সঙ্গে ওর বাড়ির লোককে ডাকা হয়, বাড়ির লোক এসে একদম পুরো ওকে দিল্লির অ্যাপেলোতে ভর্তি করে দেয়। তো এরপর কি হয়েছিল, এরপরে না ও যখন সুস্থ হয়েছে, তখন ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছিল সেদিনে ভাই। তখন ওকে বলছে বলছে আমি তো রুমে শুয়েই ছিলাম, কিন্তু আমাকে মনে হলো যে তোরা কেউ ডাকলি একটা। তো ওটা শুনে আমি বাইরে ব্যালকানির সামনে গিয়ে দাঁড়ালাম, আর ব্যালকানিটা না খোলামেলা ছিল। তো আমাকে মনে হলো পিছন দিকে একদম সজোরে কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। তো এরপর কি হয়েছে, এই যে এই ঘটনাটা, এই যে ছেলেটার সাথে যেটা ঘটেছিল, এতক্ষণ ধরে এই ঘটনাটা আর কি সৌম্যদীপ দা আমার দাদাদেরকে শোনাচ্ছিল যে এরকম এরকম হয়েছে। ও দুদিন আগে এসেছে, ও জিনিসটা জানতে পেরেছে, আর এরা এই প্রথম প্রথম এসেছে, এরা তোরা জানতো না। তো এরপরে ওরা জিনিসটা একটুখানি বেশ ভয় পায় ঘরটার প্রতি। তো ওরা তারপরে না অতটা ওই ঘরটার দিকে সেরকম যায় না, অ্যাভয়েড করে ঘরটাকে, ঠিক আছে। ওকে। এরপর কেটে যায় কিছু মাস পরে, এখানে একটা কথা বলি, কিছু মাস পরে একটা জিনিস ঘটে। সেটা হচ্ছে যে ওই যে ওদের যে হোস্টেলের যে ওয়ার্ডেন ছিল, ওর সাথে আমার দাদাদের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তো এই জন্যে হঠাৎ করে দাদার এই কথাটা মনে পড়তে দাদা জিজ্ঞেস করে ওয়ার্ডেনকে যে এই হোস্টেলের ওই রুমটায় কি কিছু আছে। তো ওয়ার্ডেন ঠিকভাবে ওই রুমটার কোনো কিছু বলেনি যে রুমের মধ্যে কিছু আছে কি নেই। তবে একটা কথাই বলেছিল যে 2005 সালে যে হোস্টেল মানে যে কলেজটা তৈরি করেছে, সে আর কি 2005 সালে এই জমিটা কিনেছিল কলেজের। এরপরে কলেজ এখানে বিল্ডিং হয়েছে, এবং এই যে জমিটা যার উপরে হস্টেলটা তৈরি হয়েছে, এই জমিটাই কিন্তু একটা কবরস্থান ছিল। এরপরে ওরা মানে শুনে হয়তো, যেরকম সবাই জানে যে সবাই এরকম, অনেকেই এরকম বলে, কিন্তু ওয়ার্ডেন তো আর এমনি এমনি বলবে না। ওয়ার্ডেনের তো এটা চাকরিরও একটা ব্যাপার আছে। তো সে বললো আমার দাদাদেরকে যে তোমরা কিন্তু এইসব জিনিস কাউকে কিছু বলো না, কারণ এটা আমার চাকরির উপরে চলে আসবে। এইসব জিনিস তো কলেজ থেকে মানে একদম খুব রেস্ট্রিক্ট করে রাখে না, যে কাউকে মানে কোনো কিছু এইসব জিনিসের জানতেই দেয় না। তো ওই জন্য আর কি বলে ওরকম। তো দাদা কি করে, দাদা ওই যে একটা গুগল ম্যাপে দেখা যায় না, যে গুগল ম্যাপে নয়, কিছু একটা অ্যাপ দ্বারা দেখা যায় না যে কিছু বছর আগে এই জায়গাটা কি ছিল। তো দাদা ওরকম সার্চ করে দেখে কিছু বছর আগে জায়গাটা কি ছিল, এবং যখন দেখে তখন মানে শেষ দেখে যে সত্যিকারেরই ওই জায়গাটাই আগে কব্রস্থান ছিল। তো
ওইটা দেখার পরে দাদা সত্যিই ভয় পায় একটুখানি। হ্যাঁ, ওই যে ওই জায়গাটা মানে যেটার উপরে হোস্টেলটা তৈরি, ওই জায়গাটা পুরো কব্রস্থান ছিল আগে। আচ্ছা। তো তো এরপরে ওদের সাথে সেই তখনও কিছু হয়নি, এরপরে প্রায় ওদের সেমিস্টার কেটে যায়। এরপর 2020 সাল চলে আসে, ঠিক আছে। তো এরপরে ঘটে আমার দাদাদের সাথে ইনসিডেন্ট। কি হয়েছিল একটু বলি। দাদা ওই মোটামুটি ওই মার্চ মাসে, ধরো মার্চ মাসে 2020 সালের সেই সময় আর কি, লকডাউনটা যে সময় পড়ছে, কোভিড যে সময় এসেছে, সেই সময় এবারে কি হলো, সেই সময় সবাই তো টিকিট চারদিক থেকে কাটছে বাড়ি বাড়ি যাওয়ার জন্য। তো প্রায় সবাই গোটা হোস্টেলে মানে মানে ধরো 5টা ফ্লোর আর 100টা করে প্রত্যেক ফ্লোরের রুম, মানে 500 জন মোটামুটি স্টুডেন্ট। সেইখানে সবার টিকিট কাটা হয়ে গেছে, সবার প্রায় অনেকেরই কনফার্ম হয়ে গেছে। আমার দাদারা যেটা কেটেছিল ওদের টিকিটটা না কনফার্ম হয়নি, দেরি হচ্ছিল, ওয়েটিং এ রয়ে গেছিল টিকিটটা। তো এরপর ওদের সাথে যে ঘটনাটা ঘটে সেটা 23শে মার্চ ঘটে। এই ইতিমধ্যেই কলেজের না প্রত্যেকটা ফ্লোর ফাঁকা, মানে গুণাগুনতে যদি বলা যায় গোটা ওই হোস্টেলটার মধ্যে, বয়েজ হোস্টেলের মধ্যে টোটাল 10 জন ছিল, আর 500 জনের মধ্যে 10 জন অবশিষ্ট রয়েছে। তার মধ্যে তিনজন হচ্ছে আমার দাদা, তার দাদার ভাই আর সৌম্যদীপ দা। আর তোমার হচ্ছে পাশের ওদের রুমটা ছিল 109 নম্বর, আর 110 নম্বর রুমে ছিল কিছু নেপাল থেকে আসা কিছু স্টুডেন্ট। একদম উপরের 5 নম্বর ফ্লোরে ছিল তোমার হচ্ছে নাজেরিয়ানরা কিছু, ঠিক আছে, 3জন ছিল, 3জন মতন নাজেরিয়ান ছিল। আর এই যে এই রুমটাই যেখানে নেপালিরা ছিল তারা 5 জন ছিল, আর এখানে আমাদের দাদারা 3জন ছিল, মোট 10 জন অবশিষ্ট। এরপর দাদাদের টিকিটটা কনফার্ম হয় 25 তারিখে, ওদের 25 তারিখে ওরা ওখান থেকে বেরিয়ে বাড়ি আসবে, এরকম আর কি ব্যাপার। এরপর কি হয়, 23 তারিখে রাতের ঘটনাটা ঘটে। সেই দিনে কি হচ্ছিল, সেই দিনে গোটা মানে ওই ওদের জায়গাটা জুড়ে চারদিকে বৃষ্টি, ঠিক আছে, খুব বৃষ্টি, কারেন্ট চলে গেছে ওদের, প্রায় দুপুর থেকে কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, ঝড় বৃষ্টি, রাত অবধি 12টা 1টা বেজে গেছে, তখন অবধি কারেন্টও নেই, আর বৃষ্টি বজ্রপাত অঝরে হয়ে যাচ্ছে। এর মাঝে কি হয়, দাদারা সবাই কি করে, ওরা নিজেদের মধ্যে জানালা দুটো, ওদের রুমে 2টো না 3টে জানালা ছিল, সেগুলোকে খুলে 3জন মিলে শুয়ে পড়ে, আর দরজা লাগিয়ে শুয়ে পড়ে 3জন মিলে। হঠাৎ করে রাত প্রায় 3টের সময় দাদার ঘুম ভাঙতে দাদা লক্ষ্য করে দাদার দরজাটা খোলা, ঠিক আছে, দরজাটা খোলা, এবং দরজাটার দিকে তাকাতেই দাদা লক্ষ্য করলো যে ওখানে একটা কালো বিড়াল ঘুরছে, যার চোখগুলো পুরো একদম জ্বলছে, ঠিক আছে। তো ওটা দেখে সেই সময় 10 জন অবশিষ্ট গোটা হোস্টেলে। তারপর আবার হচ্ছে ওই যে ওরকম ঘটনা ঘটেছে ওইখানে, ওই রুমটার কথা সবকিছু একসাথে মনে পড়ে যাচ্ছিল দাদার। আর রাত 3টের সময় রুমের দরজা খুলে, এগুলো দেখে যে কারোরই ভয় লাগবে। তো দাদা এবারে সেই সময় কি হয়, দাদার খুব জোর টয়লেট পেয়ে যায়, ঠিক আছে। এবার দাদা যে উঠে যাবে, দাদার আর কোনো সাহস হয় না। তো দাদার পাশের বন্ধু সৌম্যদীপকে প্রথমে ডাকে, সেও উঠে না, দাদার ভাইকে ডাকে, সেও উঠে না। দাদা কি করে, ভয়ে ভয়ে এগিয়ে যায়, আগে লক্ষ্য করে যে কালো বিড়ালটা আছে না নেই, দুদিকে দেখে যে কালো বিড়ালটা নেই। তো তখন দাদা বাথরুমের মধ্যে যা করে ভয়ে ভয়ে ঢোকার পরে হঠাৎ করে দাদার গায়ে কালো বিড়ালটা ঝাঁপ মেরে দেয়, আর সেই সময় দাদার ঘুম ভাঙে, কারণ এটা একটা দাদার স্বপ্ন ছিল। এরপরের মেন ঘটনা হচ্ছে, দাদা যখন উঠে ওই স্বপ্নটা দেখে, উঠে যখন সে তার বাঁ দিকে তাকায় যেদিকে দরজাটা ছিল, সে দাদা মানে তুমি বলে বিশ্বাস করবে না, ওই সময় যখন একজন মানুষ ভয়ে একটা স্বপ্ন দেখে উঠেছে, সে তার পাশে দেখছে যে সত্যিই তার রুমের দরজা খোলা, কিন্তু রুমের দরজাটা ওরা লাগিয়ে শুয়েছিল। তো এটা দেখে তো মানে প্রচুর ভয় পেয়ে যায়। এবং আরেকটা জিনিস সেম, সেটা হচ্ছে দাদার এবার সত্যিই টয়লেট পেয়ে যায়। তো দাদা তো ভেবে নাই যে আমি একা কিছুতেই যাব না, যে স্বপ্নে যে ভুল করেছি সেটা রিয়ালে করব না। তো দাদার যে ভাই ছিল, সে আর কি মানে খুব অঘরে ঘুমিয়ে যেত, সে ঘুমালে তাকে আর তোলা যাবে না, এরকম আর কি ব্যাপার। তো দাদার ভাই বলছি, সরি, ফ্রেন্ড যে ছিল সৌম্যদীপ, তাকে ডাকে, জোর করে ডাকে যে ভাই ওঠ ওঠ ওঠ। সে ঘুমের গলে বলে, ভাই ঘুমের সময় ডিস্টার্ব করছিস, এরকম আর কি বলে। তো
তাকে যাও করে ডাকে, বলে যে তুই ওঠ, আমি একটু বাথরুম যাবো, আমার খুব ভয় লাগছে, দেখতে পাচ্ছিস তো চারিদিকে কারেন্ট নেই। তো সে বলে ঠিক আছে চল যাচ্ছি। সে এবার ঘুমের ঘরে দাদার সাথে উঠে বাথরুম অব্দি যায়। এরপর ওদের টয়লেট সেরে যখন আসছে, তখন কি দেখে জানো দাদা? তখন দেখে যে ওই যে 139 নাম্বার রুম, ওই রুমের ওই দিক থেকে না টেবিল টেনিসের যে বলগুলো হয় সেগুলো গড়িয়ে গড়িয়ে ওই দিক থেকে আসছে ওদের দিকে, কত রাতে? অত রাত্রেবেলায়। কিন্তু এইদিকে তো মানে কোনো স্কোপই নেই ওগুলো আসার এইদিকে না। এরপরে তুমি ভাবো একজন মানুষ এরকম স্বপ্ন দেখেছে, তারপরে সে সাহস করে উঠে টয়লেটে গেছে, তারপরে সে ফিরছে, সেই সময় আবার যেই রুমের এরকম ঘটনা, সেই সময় ওই জায়গা থেকে বল এরকম ভাবে ড্রপ দিতে দিতে আসছে। তো এটা মানে কিরকম সিচুয়েশনটা হবে, আমরা যদি থাকি তাহলে আমাদের তো মানে পুরো শেষ, ওইখানে মানে সেন্সলেস হয়ে পড়ে যাব। তাও যাও করে দাদা আর কি মানে কাঁপতে কাঁপতে যাও করে রুমের দিকে এগাচ্ছে। এরপরে সৌম্যদীপ বলে বন্ধুটা, ও কিছুটা এগিয়ে গেছে, বলছে দেখি তো ওইদিকে কি আছে এমন। এর মধ্যে আবার কি শোনা যাচ্ছে, ওই দিক থেকে না টিভি চলার আওয়াজ আসছে। গোটা হোস্টেলে কারেন্ট নেই, তুমি বলো কোথায় টিভি চলবে? টিভি চলার মানে জোরে একদম সাউন্ড দিয়ে কেউ টিভি দেখছে এরকম আওয়াজ আসছে, আর আওয়াজটা আসছে ওই 139 নাম্বার রুম থেকে। এবার দাদার যে বন্ধু সৌম্যদীপ, ও কি করে, ও একটু এগিয়ে যায়, এগিয়ে গিয়ে একটু বেশ উঁকি মেরে দেখার চেষ্টা করে। তখন ও দেখে যে ওই রুমের দরজাটা খোলা, যেটা কোনো দিনও খোলা থাকে না। মানে ওটা দেখে তো সেই জোরে চিল্লিয়ে উঠে যে ভাই কি এটা দেখেছি। আর আমার দাদা পিছনে ছিল, তো ওটা দেখে মানে ওরা দুজন ওইটা দেখে আর ওখানে দাঁড়াতে পারেনি, একদম সোজা একদম দৌড় মেরে একদম ওদের রুমে ঢুকে যায়, ঢুকে দরজা লাগিয়ে দেয় রুমের। এবার হ্যাস ফ্যাস করতে থাকে ওরা দুজন মিলে যে কি দেখলাম ভাই, মানে প্রচুর ভয় পেয়ে যায়। ঠিক আছে, এবার গোটা রাত ওরা ঘুমাতে পারে না। ওদের যে ভাই ছিল, দাদার যে ভাই ছিল, সে ঘুমাচ্ছিল, কিন্তু এরা দুজন কিছুতেই ঘুমাতে পারেনি। দুজন দুজনের সাথে কথা বলছে, হনুমান চালিসা পড়ছে, এইসব করে ওরা গোটা রাতটা জেগে কাটিয়ে দিয়েছে। কারণ যেটা দেখেছে ওরা দুজন মিলে দেখেছে, সেটা কিন্তু মানে অস্বাভাবিক কিছু একটা দেখেছে। মানে ওই রুম থেকে মানে ডাইরেক্ট হয়তো দেখেনি, কিন্তু মানে যেগুলো ফিল করেছে ওগুলো কিন্তু হওয়ার কোনো কথাই নয়। তারপরে আবার ওই রুমটা খোলা, ওই রুমটা কোনো দিনও খোলা থাকে না, ওটা চাবি মারাই থাকে। তো ওই রুমটা কে খুললো, তাই না? আবার ওই রুম থেকে টেবিল টেনিসের বল গড়িয়ে আসছে, আবার ওই রুম থেকে টিভির আওয়াজ আসছে, এগুলো তো মানে সাধারণ কিছু ব্যাপার নয় না। এরপরে আরেকটা জিনিস, ওই রুমের থেকে না একটা বাজে গন্ধও আসছিল, এটা আমি একটুখানি বলতে ভুলে গেছিলাম। ওটাও ওরা পেয়েছিল। মানে বেশ একটু বেশ স্যাঁতস্যাঁতে টাইপের, একটু মানে যেটা অ্যাকচুয়ালি যেটা বৃষ্টি হলে সেরকম গন্ধ নয়, বেশ একটু লোহা আছে, মানে প্রচুর লোহার জিনিস, একটু বেশ কষা কষা মানে কষা টাইপের একটা গন্ধ, খুব খারাপ, যেটা নাকে লাগার মতন গন্ধ। মানে তুমি ভাবো 100 এদিকে এত দূর থেকে ওরা ওই রুমের গন্ধ পাচ্ছে, তারপরে মানে কতটা দুর্গন্ধ হলে সেটা মানে এত দূর আসে, কিরকম টাইপের। মানে ওরা বলছে এত বিদ্যুতের গন্ধ কোনোদিনও পাইনি আমরা, এত বাজে গন্ধ আসছে ওই রুমটার থেকে। তো ওরা যা হোক করে ওদের রুমে ঢোকে সেই দিনে, দিয়ে ঢুকে ওরা যা হোক করে কাটিয়ে দেয় সেই দিনটা। আর সেই দিনে আর কিচ্ছু হয়নি। তারপরের দিনে ওই যে ওদের পাশের রুমে যারা নেপাল থেকে এসেছিল, যারা ছিল ওই বন্ধুগুলো, ওদেরকে ওরা এই জিনিসটা শেয়ার করে আমার দাদারা। তো ওরাও এমন কিছু বলে, বলে আমরাও কালকে রাত্রে ভয় পেয়েছি। তো ওরাও ভয় পেয়েছে, এরাও ভয় পেয়েছে। এবার তো জিনিসটা ওরা বুঝতেই পেরেছে যে না, এটা কোনো মনের ভুল অন্তত হতে পারে না, সবাই ভয় পেয়েছে যখন। এরপর এরা কি করে, এই যে এই দিনটা এবার দুজনেরই মানে ওদেরও, যারা নেপাল থেকে এসেছে তাদেরও আর দাদাদের দুজনেরই 25 তারিখে যাওয়ার কথা। তো এরা বলে যে আমরা যখন ভয় পেয়েছি আমরা এবার আজকে একসাথে শোবো। মানে এতটা ওরা ভয় পেয়েছে, ওরা নিজেরা তিনজনের শোয়ার মতন অবস্থায় নেই। তো কি করে, ওই নেপালে মানে ওদের যে বেড গুলো ছিল ওরা যাও করে সবাই মিলে ধরে এদের রুমে নিয়ে আসে, যাও করে ওরা সবাই মিলে একসাথে গোটা রাত মানে জেগে জেগে, কেউ জেগে আছে, কেউ ঘুমোচ্ছে, আবার কেউ ঘুমোচ্ছে জেগে আছে, এরকম করে করে গোটা রাতটা কাটিয়ে দেয়। এরপর এরা বাড়ি চলে আসে, ঠিক আছে। এরপর আরেকটা ঘটনা হয়, সেটা হচ্ছে 5 মাস পরে আমার দাদারা জানতে পারে। তোমাকে বলেছিলাম মনে আছে দাদা, যে শুধুমাত্র আমার দাদারা নয় বা নেপাল থেকে এসেছে তারা নয়, ওই 5 নম্বর ফ্লোরে 2-3 জন নাইজেরিয়ান ছিল, বলেছিলাম না? এরপরে আমার দাদারা তো চলে আসে, আর নেপাল থেকে যারা এসেছিল তারাও চলে আসে, কিন্তু ওই নাইজেরিয়ানরা কোনোভাবে ফ্লাইট পায়নি, ঠিক আছে। তো হোস্টেল এবারে কলেজ থেকেও তো ওদেরকে তো বার করে দিতে পারে না, তো ওদেরকে কলেজের ওখানেই থাকতে দেয়। এবার ওরা কি করতো, ওদের খাবার কিন্তু নিজেই বানিয়ে নিত, তো এটা একটা প্লাস পয়েন্ট ছিল ওদের।
তো ওরা 5th ফ্লোরে থাকতো, ওরা কারোর সাথে সেরকম ভাবে মিশতো না, ঠিক আছে। তো আমার দাদারা মানে যা শুনেছে যে ওরা 5th ফ্লোরে থাকে, কিন্তু কোনো ডিটেলস আর কি ওদের ব্যাপারে জানতো না, সেরকম কেউ কারোর সাথে কথাও বলতো না। এরপরে ওদের 4-5 মাস পরে অনলাইন ক্লাস শুরু হয়। তো অনলাইন ক্লাসের থ্রু ওরা জানতে পারে যে ওই নাজেরিয়ানদের মধ্যে একজনকে হঠাৎ করে একদিন ওই 139 নম্বর রুমের বাইরে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। তো কি হয়েছিল, একদিন রাত্রেবেলায় ওরকম ওর বন্ধুরা ওকে খুঁজছিল, তো কোথাও খুঁজে পায়নি। ওই দুজন বন্ধু সকালবেলা উঠে যে ওয়ার্ডেন এসছে, ওয়ার্ডেনকে ডাকাডাকি করতে সবাই মিলে ওই 139 নম্বর রুমের ওকে পেয়েছে, বাইরেটাই পেয়েছে অজ্ঞান অবস্থায়। এবার সেই সময় কোভিডের টাইম, কোনো হস্টেলে কোনো মানে সিট নেই, তাও যা হোক করে হস্টেল মানে যেহেতু কলেজ কর্তৃপক্ষ থেকে ওকে ইয়েতে নিয়ে যাওয়া হয়, তো ওকে একটা সিট দেওয়া হয় এবং ওর সাডেন একটা হার্ট অ্যাটাক হয়ে যায়। এরপর কিছুদিন পরে ও সুস্থ যখন হয়, সুস্থ ঠিকভাবে হয়নি, মানে ওর তখনও অবধি মানে ভয় ছিল। এবার ওদের ভাষায় ও কিছুদিন পরে যখন ওর বন্ধুরা ওকে দেখতে যায়, তখন একটাই কথা বলতে থাকে যে ওই রুমে কিন্তু কিছু আছে, কিছু আছে, মানে ওই রুমে কিছু আছে। তো এত পরিমাণে ভয় ভয় পেয়ে যায় যে ওর হার্ট অ্যাটাক হয়ে গেছিল। মানে ও আর ওই রুমের নিয়ে বিস্তারিত ভাবে কিছু বলতেই পারছিল না যে ও কি দেখেছে না দেখেছে, শুধু একটা কথাই বারবার বিড়বিড় করে যাচ্ছিল যে ওই রুমের মধ্যে কিছু আছে, আর ওর চোখের মধ্যে সেই ভয়টাও ছিল। তো এরপরে ওরা ওই যে নাজেরিয়ানটা ছিল যার হার্ট অ্যাটাক হয়েছিল, ও কিন্তু ওই হোস্টেল আর ওই কলেজ ছেড়ে দেয় এরপরে। আর ওর যে বন্ধুরা ছিল তারা ওর মধ্যেই মানে থাকে। আর এরপর তো মোটামুটি কোভিড অনেক দিনই চলে, প্রায় 1-1.5 বছর চলে। তো আমার দাদারা এরপরে যখন গেছিল, ওরা তো আর এইগুলো শুনে তারপরে যেগুলো ফিল করেছে ওগুলো ভেবে আর হোস্টেলে থাকেনি, ওরা নিজেরা নিজেদের রেন্টে রুম নিয়ে নেয়, বাইরে ওরা থাকতো। এবং এই হোস্টেলের ব্যাপারগুলো কি বলতো, কিছু নিশ্চয়ই রুমের মধ্যে আছে, কিন্তু কেউ জানে না যে ওই রুমের মধ্যে কি আছে। ওই ঘটনাটা এখনো ওখানে সেটা কিন্তু ভালোভাবে জানা যায়নি, মানে যে কেউ ওখানে ঠিকঠাক ভাবে ওই খবরটা দিতে পারেনি। কারণ ওই কলেজে মানে কে খবর দেবে, যে দেবে তাকেই তো কলেজ থেকে একটা মানে ধমকি দেওয়া হবে যে কলেজের সম্পর্কে মিথ্যে গুজব রটাচ্ছে, তাই না। ওই জন্য ওই রুমের নিয়ে কেউ কিছু বলতে পারেনি, কিন্তু সবাই ভয় পেয়ে যায়। মানে গেস করা যায় যে কেউ হয়তো কোনো ওখানে যে হোস্টেলে, মানে আমার দাদারা যেটা বলছে, যে আমাদের যেটা মনে হয় যে ওর মধ্যে কেউ হয়তো আত্মহত্যা করেছিল, তাই হয়তো আজকে এরকম কিছু ব্যাপার আছে। তারপরে তো এমনিতেই ওই জায়গাটা খারাপ, ইয়ে কবরের মধ্যে ওই জায়গাটা ছিল। তো এটাই আর কি ব্যাপার, এটাই আর কি মেন ঘটনা, যেটা হচ্ছে এদের 3 জনের সাথে ঘটেছিল। তো মানে অনেক মানে মারাত্মক মারাত্মক ব্যাপার ঘটেছিল। হ্যাঁ, মারাত্মক। এবারে একটা জিনিস, এখানে মানে দাদাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি। এরপরে দাদারা নিজের বলছে, প্রেজেন্সটা বুঝিয়েছে বেসিক্যালি। হ্যাঁ অ্যাকচুয়ালি শোনো, মানে দাদা বলছে যে মানে ওখানে যে দাদা বা দাদার ভাই বা দাদার যে বন্ধু ছিল, 3জনেই তো ব্রাহ্মণ, তো পৈতে ছিল। তো ওদের কথাই ওরা বলছে যে হয়তো ওইটার জন্য ওটাই আমাদের প্রোটেক্ট করেছে অ্যাকচুয়ালি। নাহলে তুমি বলো, ওই যে ওই বন্ধুরা যে যার সাথে আগে ঘটলো, তাকে ওরকম ভাবে নিচে পড়ে থাকতে দেখা গেল, ওর তো মনে হয় একটা পাই ভেঙে গেছিল, চারদিকে চোট লেগেছিল। আবার আরেকজনের তো পুরো প্রাণহানির মতন ব্যাপার। তো তার মধ্যে ওদের সাথে যেটা ঘটেছিল, খুবই ভয় পেয়েছিল, কিন্তু ওদের কিছু হার্মফুল কিছু হয়নি, মানে শরীরে কোনো এফেক্ট কিন্তু হয়নি ওদের। এটা একটা ব্যাপার আছে ওদের শুধু প্রেজেন্সটাই ওরা ফিল করেছে। হ্যাঁ, কিন্তু ওই রুমের মধ্যে ওরা ঢুকার সাহসও পায়নি, বা যদি হয়তো আরো কিছু জন থাকতো তাহলে হয়তো ওরা গিয়ে জিনিসটা দেখতে পারতো যে রুমের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি। বা রুমের মধ্যে ওরকম টেবিল, মানে এগুলো তো একটা মানে এরকমই ব্যাপার না যে টেবিল টেনিসের বল চলে আসছে, তারপরে টেলিভিশনের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে কি বোঝাতে চাইলো সে, যে প্রেজেন্সটা ফিল করালো, সে কি বোঝাতে চাইলো ওদেরকে, ওটা আজও অব্দি মানে রহস্যজনক। প্রশ্ন থাকে যেগুলোর কোনো উত্তর পাওয়া যায় না। হ্যাঁ, এটাই আর কি ব্যাপার, তাই তো এগুলো প্যারানর্মাল। কিন্তু এই ঘটনাটা ছাড়া তুমি আরো একটা ঘটনার উল্লেখ করছিল। হ্যাঁ, এটা এই যে ঘটনাটা এরপরে আমি বলবো, সেটা কিন্তু হচ্ছে আমার নিজের সাথে ঘটা, মানে খুব পার্সোনাল ভাবে আমি ফিল করেছি জিনিসটা। এটা একটু বলি তাহলে। তো এটা প্রায় আজ থেকে 2-3 মাসের আগের ঘটনা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এখানেই ঘটেছে। গড়বেতা। হ্যাঁ, গড়বেতাতেই। তো কি হয় এখানে, আমি এবং আমার এখানে কিছু জন আর কি বন্ধু আছে। বন্ধু বলতে কিরকম, আমার বাবার
আর কি ফ্রেন্ডের ছেলে মেয়ে, যাদের সাথে আমরা ছোটবেলায় আর কি খুব ট্রিপে গেছি, ঘুরেছি, তো নিজেদের মধ্যেও সেরকম ফ্রেন্ডশিপ হয়ে গেছে, খুব ভালো ফ্রেন্ডশিপ এখন। তো আমরা সবাই মিলে একদিন ঠিক করি যে আমাদের এখানে একটা আছে রেল রেল লাইন টাইপের জায়গা। তো সবাই মিলে একদিন বসে ঠিক করি যে ওখানে আমরা সবাই মিলে বিকেল বেলায় ছবি তুলতে যাব, ঠিক আছে। তো যেরকম আমরা ভাবি তারপরের দিনে আমরা যাবো বলে সব ঠিকঠাক করে আর কি যাই। তো আমরা গেছিলাম মোটামুটি কজন একটু বলি, একজন মোটামুটি 5-6 জন মতো গেছি, ঠিক আছে। রাস্তায় যেতে যেতে মানে এটা বলে রাখি যে এটা কিন্তু আমাদের গড়বেতা, মানে গড়বেতার থেকে কিছুটা দূরে, গড়বেতার মধ্যেই পড়ছে কিন্তু একটুখানি যেতে হবে। তো মোটামুটি আমাদের এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার, বুঝতে পারলে, মানে আমাদের যেখানে বাড়ি সেখান থেকে 10 কিলোমিটার জায়গাটা। তো প্রথমবার খোঁজ পেয়ে আমরা সবাই মিলে আর কি যাচ্ছি জায়গাটায়। যেতে যেতে কি হয়, মানে সবাই মিলে বাইকে যাচ্ছিলাম, বাইকে বা আমার স্কুটিতে, সবাই মিলে যেতে যেতে রাস্তায় হঠাৎ করে টায়ার পাংচার হয়ে যায় একজনের, ঠিক আছে। তো ওর টায়ার ও ঠিক করায়, কারণ ওকে ছেড়ে তো আমরা যেতেও পারবো না, ওদেরকে ছেড়ে সবাই মিলে যাচ্ছি যেহেতু। তো টায়ারটা ঠিক করানোর পর তারপর আমরা যখন যাই ওখানে, ওখানে ছবি তোলার মতন মানে আলো থাকে না, সন্ধে হয়ে যায়, ঠিক আছে। এবার জায়গাটা আমি একটু ডেসক্রাইব করি কিরকম। মানে ধরো আমরা জায়গাটায় গেলাম, যাওয়ার পরে মানে বাঁ দিকে একটা ড্যাম টাইপের, ঠিক আছে, আর ডান দিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তুমি যদি নিচে যাও, নিচে ওখানে একটা বেশ চৌকো টাইপের একটা ছোট ঘর আছে, আর নিচে রেল লাইন, ঠিক আছে। জায়গাটা খুব সুন্দর। তো মানে প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে খুব সুন্দর জায়গা, আর ওই জন্যই আমরা গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে সন্ধে হয়ে যায়, তো কিছু করার থাকেনি, ছবি টবি তুলে বসে সবাই গল্প করছিলাম, করতে করতে এবারে আমার মাথায় একটা আইডিয়া আছে যে, মানে সত্যি বলতে আমি মানে কোনো জায়গায় গেলে মানে খুব নেগেটিভ এনার্জিকে ফিল করতে পারি যদি থাকে। তো ওই জায়গাটা যাওয়ার পরে আমার কেন জানি না একটু নেগেটিভ নেগেটিভ লাগছিল, মাথা টাথা একটু যন্ত্রণা করছিল। তো আমি কি করি, সেই প্লে স্টোরে যেটা আছে না, যে ইএমএম মিটার, ওটা আমি ডাউনলোড করি, ঠিক আছে, ফোনে দিয়ে ডাউনলোড করে ওই যে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে একদম নিচে যাই। নিচে যাই, এবার সবাইকে বলি যে চল না একটু দেখি যে নিচে যদি কিছু থাকে, আমার কেন জানি না মন বলছে যে নিচে কিছু একটা আছে। তো সবাই ইন্টারেস্টেড এইসব ব্যাপারে, তো আমরা সবাই যাই প্রথম দিনে। তো যাবার পরে ওখানে না ওই যে ইএমএফ এর তো আলো থাকে কিছু, তো ওখানে যখন গেছি মানে প্রথম যে জায়গাটা, ওখানে কিন্তু কিছু হয়নি। এরপরে ওই যে একটা বললাম না চৌকো ঘর আছে, ওই চৌকো ঘরটা পেরিয়ে যাওয়ার পরে না ইএমএফটা হঠাৎ করে ফ্ল্যাকচুয়েট করলো, আর আমরা সবাই মিলে দেখে খুব ভয় পেয়ে গেছি। আমি বলছি তার মানে সত্যিই কিছু আছে ভাই, আমরা যে মানে বলছিলাম, আমি যে বলছিলাম আমি কিন্তু ভুল বলিনি, আমি কিছু মানে ফিল পাচ্ছি বলেই আমি বলছি কথাটা। তো ওরাও তখন বিশ্বাস করেছে কিছু কিছু জন, আর কিছু কিছু জন বিশ্বাস করেনি, যেরকম ভাবে যে ধ্যাৎ এগুলো সব ভুয়ো অ্যাপ, এগুলো দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু একটা প্রেজেন্স তো মানুষ মন থেকে তো ফিল করে। তো সেদিনে সবাই ভয় পেয়েছিল, তো সেদিনে ওরা বললো যে না না এই জায়গায় থাকিস না, চল বাড়ি চলে যাই। সেদিনে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। বাড়ি আসার পরে আমার তো কিছু হয়নি, এবার আরেকটা ভাই গেছিল ওখানে, ওই ভাইয়ের না কি হয়, ঘরে এসে পাঠাচ্ছে আমাকে যে দিদি দেখো আমার হাতে না ওখান থেকে আসার পরে আঁচড় কাটার দাগ। বলছে এটা কিন্তু আমার থাকেনি। আমি যদি তুই মজা করছিস না তো সিরিয়াস বল। দিয়ে বললো হ্যাঁ আমি সত্যি বলছি, যে এটা আমি মানে ওখান থেকে আসার পরে তুমি দেখতে পাচ্ছ তো, আমি তো আর নিজের হাতটা নিজে চিড়ে দেবো না, দেখো তুমি আমার হাতে আঁচড় কাটার দাগ। দিয়ে আমাকে একটা ছবি পাঠাই, দিয়ে আমি দেখে বললাম হ্যাঁ সত্যি তো। এরপরে মানে ওখানের জায়গাটা এমনই দাদা, যে ওখানে জায়গাটা আমাদেরকে যেন খুব একটা টান ছিল যে না আমাদেরকে যেতেই হবে ওইখানে আরেকবার। এরকম কিছু জায়গা থাকে না আমাদের, যে আসার পরে মনে হয় যে না আমরা ওখানে আবার যাব, এরকম থাকে তো। তো এরপরে কি হয় দাদা, তো আমরা এবার সবাই মিলে যেরকম হয় আর কি, তো সবাই মিলে ঠিক করি যে আমরা কালকে আবার ওই জায়গাটায় যাব, কিন্তু কারোর কাছে ধরো সেরকম কিছু প্রোটেকশন নেই। তো পরের দিনে সবাই ঠিক করি যে সবাই আগে মন্দির যাব। আমাদের এখানে গড়বেতায় যারা থাকে তারা জানেন যে আমাদের এখানে সর্বমঙ্গলা মন্দির হচ্ছে খুব বিখ্যাত একটা মন্দির। সেখানে আমরা সবাই মিলে যাই, যারা যারা তার আগের দিনে গেছিলাম, তার মধ্যে দুজন যায়নি। তো আমরা গেছি, তো আমরা গিয়ে ওখানে পুজো টুজো দিয়েছি, বলেছি যে এরকম আগের দিন আমরা ভয় পেয়েছিলাম, তো এরকম। তো ওখানে বলে যে ওই ঠাকুর মশাই বলে যে দাও তাহলে তোমরা ওই যে হাতের যে তাগা হয় না, ওই হাতের তাগা নিয়ে এসো, তো আমি ওটা পুজো করে দিচ্ছি, সবাই মিলে একসাথে পরে নিবে। তো আমরা বলি ঠিক আছে, তো আমরা যাই ওখানে গিয়ে মন্দিরের পাশ থেকে গিয়ে তাগা টাগা কিনে নিয়ে আসি, সবাই যারা ছিলাম তারা সবাই মিলে পরে নিই তাগাটা। এরপর আমরা বলি ঠিক আছে এবার প্রোটেকশন আছে, এরপরে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, এরপর আমরা আজকে আবার যাব। তো তারপরের দিনে আমরা সবাই মিলে মানে এরপরের দিনে বলে রাখি, আমি গেছিলাম, আমার সাথে ওই যেই ভাইটার বললাম না
যে কি বলে হাতে আঁচড় কেটেছিল, ওর নাম অনিমেষ, ও গেছিল। আর কি বলে আর দুজন গেছিল, ওরা দুজন যমজ ভাই বোন, ওরা দুজন গেছিল। আরেকজন গেছিল, সে হচ্ছে আরেকটা দাদা, সেও খুব ভালো, সেও গেছিল। তো আমরা চারজন। আরেকজন গেছিল, সেটা হচ্ছে যে আমার ওই যে যে বললাম না যারা দুজন যমজ, ওর হচ্ছে একটা বন্ধু, তারও আর কি এসব দিকে খুব ইন্টারেস্ট। সে আচ্ছা। তার আগের দিনে শুনে ব্যাপারটা যে এরকম এরকম ঘটেছে, তো সে বলে আমিও যাব। তো আমরা এরকম আর কি সবাই মিলে যাচ্ছি। তো ওইখানে রাস্তাটা আমি জানতাম না, তো আমার স্কুটি আছে, আমি স্কুটিটা মানে সবাই যে যার বাইক স্কুটি এক্সচেঞ্জ করে করে একে অপরকে দিয়ে, এবার আমরা তো মেয়েরা ছিলাম, আমাদেরকে ওরা বললো যে না তোর চালাস না, তো তুই আমার পিছনে বসে যা, এরকম করে করে সবাই অ্যাডজাস্ট করে করে আর কি ওখানে আমরা তার পরের দিনে আবার গেছি। এবার গেছি ওই তোমার মোটামুটি তখন সন্ধে হয়ে গেছে, মোটামুটি তখন 7:30-8টা বাজছে এরকম সময়, ঠিক আছে। তো জায়গাটা একদম পুরো শুনশান, কেউ নেই দাদা ওই জায়গাটা, মানে ওই জায়গাটা 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের মধ্যে তুমি কোনো মানুষকে দেখতে পাবে না, এরকম শুনশান জায়গা ওই জায়গাটা। মানে যদি বিকেল বেলা যাও তাহলেও যদি একজন দুজনকে দেখতে পাবে, ওই সময় তুমি কাউকে দেখতে পাবে না ওই জায়গায়। আচ্ছা। তো আমরা গেছি, যাবার পরে আমি আমার ফোনের ইএমএফ খুলেছি। তো ইএমএফ খোলার পরে তারপর হচ্ছে কি বলে নিচে গেছি, নিচে যাওয়ার পরে আবার ঠিক সেম একই ঘটনা। ওই যে ঘরটা, ওই চৌকো ঘরটা পেরানোর পরেই কিন্তু আমরা নোটিস করছি যে ওই ফ্লাকচুয়েট করছে, ইএমএফ মিটার ফ্লাকচুয়েট করছে। তো আমি তো মানে এরপরে সবাই সাহস আছে যে না আগের দিন এরকম হয়েছিল, তো আজকে সাহস করে আমাদেরকে দেখতেই হবে যে কি আছে ওখানে। তো আমরা ওরকম গেছি, দিয়ে এক একটা সবাই মিলে কোশ্চেন জিজ্ঞেস করছে যে তোমরা এখানে আছো তো কিছু বলো, আমরা মানে হেল্প করতে এসেছি। তো এর আগে আমরা জানতে পারি একটা জিনিস, যে আগের দিনে আমরা যখন গেছিলাম ওই ভাইটা একজনকে পাঠিয়েছিল ওই ছবিটা, যে জানি সেখানে আমি গেছিলাম, এখানে এরকম এরকম হয়েছে, যে জানতো ওই জায়গাটার ব্যাপারে। সে কিন্তু বলেছিল যে ওই জায়গাটায় যেহেতু ট্রেনে যায় না, ওই জায়গাটায় না অনেকজন কি করেছে, অনেকজন আত্মহত্যা করেছে ওই জায়গাটায়। ট্রেন আসতো, একদম মেন জায়গা, ওখানে সবাই যেতে পারবে, স্টেশন থেকে দূরে, এখানে মানে কেউ গেলেও বাঁচাতে পারবে না কাউকে। তো ওই ভেবে এই জায়গাটায় অনেকে আত্মহত্যা করেছে, বুঝতে পারলে? ওই জন্যে ওই জায়গাটা খুব ক্রিপি। Exactly, মানে এতগুলো মানুষের জীবন শেষ হয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, খুব ক্রিপি। এবার আমরা এতজন ছিলাম তো তাই অতটা ভয় করিনি প্রথম দিকে। তো আমরা এরকম কোশ্চেন, তুমি জানো না মানে একটা কোশ্চেনের মাধ্যমে যে শুধুমাত্র ওরা বাকিরা আর কি এক দুজন মজা করছিল যে না ইএমএফ ঠিক নয়, তো আমার ওই যে আরেকটা ভাই ও বিশ্বাস করতো, তাই ও বলেছিল, বলছে যে যদি এখানে সত্যি কেউ থেকে থাকো তাহলে ইএমএফও ফ্লাকচুয়েট করো, প্লাস এই যে ওখানে প্রচুর গাছপালা, এই গাছপালা মানে একটু বেশ নড়াচড়া করে দেখাও, মানে হাওয়া দিয়ে অন্তত দেখাও। তুমি বিশ্বাস করবে না দাদা, একসাথে ইএমএফ ফ্লাকচুয়েট করছে, প্লাস যেখানে কোথাও কোনো হাওয়া থাকেনি ওই সময়তে সেখানে হাওয়া দিচ্ছে চারিদিকে। আর ওইটা যখন ঘটেছে সবার গুজবাম্প দিচ্ছে, সবার ওখানে যে যে ছিল, যে বিশ্বাস করতো তারও, যে বিশ্বাস করেনি তারও, সবার একসাথে ওই জিনিসটা ঘটেছে। তো ওই জিনিসটা হওয়ার, হ্যাঁ দাদা, তো ওই জিনিসটা হওয়ার পরে আমরা আরো মানে কথা বলতে থাকি যে আমরা কিন্তু আপনাদেরকে কোনো হার্ম করতে আসিনি, আমরা জাস্ট এসেছিলাম আগের দিনে এরকম ছবি টবি তুলতে, তো আমরা কিছু প্রেজেন্স পেয়েছি বলে আজকে এসেছি, কেন জানি না এই জায়গাটা আমাদেরকে খুব টানছিল। তো ওরকম কিন্তু হাওয়া ততক্ষণ চলেই যাচ্ছে। তো এরপরে আমরা দেখলাম যে না জিনিসটা কিন্তু বিগড়ে যাচ্ছে, এরপরে আমাদের হাতে নেই, কারণ আমরা এই সম্পর্কে যে যতটুকু জানি সেইটুকু জ্ঞান দিয়ে আমরা এসেছি, এরপরে কি করতে হবে আমরা তো জানি না, তাই এটা বেশি বাড়িয়ে লাভ নেই। তো আমরা যখন বুঝতে পারছি যে ওখানে কিছু আছে, কিছু প্রেজেন্স আমরা ফিল করতে পারছি, তখন আমরা জিনিসটাকে স্টপ করার জন্য বললাম যে ঠিক আছে আমরা আপনাদেরকে কোনোদিনও ডিস্টার্ব করবো না, আমরা এই প্লেসে কোনোদিনও আসবো না, তো আপনারা মানে এই হাওয়াটা স্টপ করে দিন আর ইএমএফ ফ্লাকচুয়েট করা স্টপ করে দিন, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। তো এরকম বলার পরে এরকম বলে আমি ইএমএফ বন্ধ করতে যাব, তার আগে মানে এইগুলো আমি বলছিলাম আমি আর ওই ভাইটা, তো তার আগে বললাম না আরেকজন আমার মানে আরেকটা দাদা গেছিল, তাকে আমি বললাম যে তুমি কি কিছু বলবে? তো সে বললো যে তোরা এইসব জিনিস নিয়ে কেন মজা করছিস। সে না এতক্ষণ ধরে মানে খুব কুল ভাবে ছিল, সে আমাদের সাথেই আমরা যেগুলো বলছি সে বলছে, তো সে হঠাৎ করে না একটু বেশ মুডি হয়ে গেল, বেশ মুড নিয়ে কথা বলছে আমাদের সাথে। তো আমি বললাম কি হলো রে ভাই, এর হঠাৎ, এ তো এতক্ষণ অব্দি ঠিক ছিল, এতক্ষণ এরপরে এরকম হয়ে গেল। তো আস্তে আস্তে আমি বললাম যে ঠিক আছে, আমি আর ওকে আর কিছু বলিনি। তো আরেকটা যে ভাই ছিল তাকে বললাম যে ভাই তুই কি কিছু বলবি শেষে, দিয়ে ও কিছু কথা বললো, তারপর আমি ইএমএফ অফ করে আনইনস্টল করে দিলাম একটা। এরপরে আমরা যে যার গাড়ির কাছে গেছি,
তো তখন ওই যে সিঁড়ি দিয়ে আমরা নামছিলাম, আমি বললাম না যে আমাকে ওরকম করে একটু রাগ দেখিয়ে যে দাদারা কথা শুনলো, সে কিন্তু কি করলো, ওই সিঁড়ির কাছে গিয়ে বসে গেল। বসে কনস্ট্যান্ট ওই যেখানে ইএমএফ ফ্লাকচুয়েট করছিল সেই দিকে কনস্ট্যান্ট তাকিয়ে আছে। তো আমরাও বেশ সবাই মিলে মজা করে ওকে বলছে, কিরে তোকে ভূতে ধরলো নাকি? হ্যাঁ, আমরা সবাই মিলে গেলাম, কারোর কিছু হলো না, তোকে ভূতে ধরলো? দিয়ে ও না কি বলে, ও কিছুই বলছে না, ঠিক আছে। তো ও ওখানে চুপ করে ওই দিকে কনস্ট্যান্ট তাকিয়ে আছে, ঠিক আছে। এবার আমার যে স্কুটিটা আমি ওকে দিয়েছিলাম চালানোর জন্য, ওর পিছনে আমি বসেছিলাম। তো আমি ওকে বলছি যে চল তাহলে এরপর এখান থেকে বেরিয়ে যাবো, দেখ তুই এরকম করিস না, এখানে সবাই আছে, জিনিসটা কিন্তু খারাপ হচ্ছে। এরপরে ওকে বলার পরে ও স্কুটিতে চাপলো। চাপার পরে না হঠাৎ করে বললো যে তোরা এইসব জিনিস নিয়ে কেন এত ইয়ে করছিস, এইসব জিনিস নিয়ে একদম মজা করবি না, এগুলো মজা করার মতন কোনো জিনিস নয়। তো আমরা বললাম যে আমরা তো মজা করছি না এগুলো। বলছে না, এখানে যতজন আছে তার মধ্যে কিছু জন এই ব্যাপারটাকে সিরিয়াস নেয়নি, তাই ও ওরকম করে ও রেগে গেছে। তো বললাম তোকে কে বললো, যে আমরা তো সবাই এক জায়গায় আছি, তোকে কে বললো যে জিনিসটা ওরকম রেগে গেছে বা ওরকম কিছু? বললেন না রেগে গেছে, আমার সাথে তর্ক করবি না। সে পুরো একদম মুড নিয়ে বলছে, মানে কোনো দিনও সে এরকম ভাবে আমাদের সাথে কথা বলেনি, সেই সময় সে যেভাবে কথা বলছে। তো বাকিরা ওর মাথা ঠান্ডা করার চেষ্টা করছে, ঠিক আছে তোর এত রাগ হয়েছে, তুই ছাড়, কি বলে চল আমরা যাই। তো আমি আর অত তখন ধরছিলাম না কথাটা, আমি কি করলাম, চেপে গেলাম, আমি চল চল। দিয়ে সে সমানে কন্টিনিউয়াস ভাবে আমাকে, মানে যেহেতু আমার ফোনে আমি চালিয়েছি, সে আমাকে কন্টিনিউয়াস কথা শুনিয়েই যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমার একটা টাইমে আমিও রেগে গেছি, আমি বলছি যে এরকম আমার কি ধরনের কথা, আমরা সবাই এসেছি এখানে, সবাই মিলে ইয়ে করছি, তো তুই শুধু আমাকে কেন কথা শোনাচ্ছিস? তো আমি নেমে গেছি ওর গাড়ি থেকে, ঠিক আছে, মানে আমার গাড়িতে মানে পিছনে বসেছিলাম, তো আমি নেমে গেছি। এরপরে নামার পরে ও কন্টিনিউ দেখছি ওইদিকেই তাকিয়ে আছে। এবার আমি ওদের সাথে আলোচনা করছি, আমার ভয় লাগছে এরপর যে কি হলো এর সত্যিকারেরই এরকম করছে না নাটক করছে, আমরা কিছু বুঝতেই পারছি না সে সময়। ও কিন্তু কন্টিনিউ ওইদিকেই তাকিয়ে আছে, যেন ও কিছু দেখতে পাচ্ছে, কেউ ওকে ডাকছে, কি করছে জানি না। তো কন্টিনিউ ওইদিকে তাকিয়ে আছে। এরপর ওকে সবাই ডাকছে, কই রে কই রে কই রে, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। ও কি বলছে আমাকে, ওর কোনো ধ্যান জ্ঞান নেই। তো ওকে কি করেছে, তো ওই যে ভাইটা ছিল, ভাইটা মনে হয় কিছু একটা বেশ ঠাকুরের নাম করে, তারপরে ওকে কি করেছে, এক চড় মেরেছে সবাটে। যখন এক চড় মেরেছে তখন ও বলছে কি হলো, তখন ও না খুব নর্মাল ভাবে কথা বলছে দেখছি। তখন ও বলছে কি হলো, তুই মারলি কেন আমাকে, এরকম করে বলছে। বলছে মারলাম মানে, তুমি এতক্ষণ ধরে কি করছো, তোমার কোনো জ্ঞান আছে যে তুমি কি করছিলে এতক্ষণ ধরে? বলছে আমি আবার কি করলাম? তো ওর বলছে যে, ওর তখন বলছে কই, বলছে আমি তো নিচে ছিলাম, আমি উপরে উঠলাম কি করে? ওর কথা হচ্ছে এটাই। আমি বলছি ভাই তুই এই জায়গায় কি মজা করছিস আমার সাথে? মানে আমার তখন মাথায় একদম প্রচুর রাগ হয়েছে যে না এগুলো কি হচ্ছে, এই জায়গার মধ্যে এসেছি একে আমরা, যেটা করলাম ঠিক আছে, এরপরে তো বাড়ি যাওয়া উচিত, এইগুলোকে নিয়ে তো এরকম করা উচিত না। মনে হয় হয়তো আমি তখন সিরিয়াসলি ভেবেছি যে ও এগুলো নিয়ে মজা করছে, ঠিক আছে। তো আর ওরা কেউ বলছে, ওরা আমাকে বলছে তোরা তুই রেগে যাস না, দাঁড়া চল এখান থেকে আমরা যাই, তারপরে এইসব নিয়ে কথা হবে, ঠিক আছে। তো ওর বাইকে, আমি আর আগে ওর বাইকে চাপিনি, তো আর যে ভাই ছিল ভাইয়ের বাইকে আমি চেপেছি, আর ওই দাদা যে ছিল ওর আরেকটা দাদা ওর বাইকে চেপে গেছে। তো আমরা সবাই মিলে এবার যাচ্ছি রাস্তায়, যেতে যেতে ও হঠাৎ করে, ও বাইক চালাচ্ছিল না, বাইক মানে স্কুটিটা চালাচ্ছিল, চালাতে চালাতে হঠাৎ করে বলছে আমি আর চালা, মানে ওর কেমন হয়ে গেছে, বলছে আমি চালাতে পারছি না, হাত পা ও কাঁপছে। মাঝ রাস্তায় ও কি করেছে, স্কুটি টুটি বন্ধ করে দাঁড়িয়ে গেছে। তো আমরা দেখি কি হলো রে বাবা, দাঁড়িয়ে গেল কেন? তো তখন ওই দাদা বলছে যে কি জানি ওর কি হলো, ওর হাত পা কাঁপছে, বলছে মাথা যন্ত্রণা করছে খুব, তো ওই জন্য বলছে আমি স্কুটি চালাতে পারবো না, তুই চালা। দিয়ে ওই দাদা স্কুটিটা নিল, দিয়ে ও পিছনে বসলো। তো আমি বলছি তোর কি হয়েছে কি? বলছে তুই তুই তো আমার পিছনে বসেছিলি, আবার তাহলে তুই কখন ওখানে চলে গেলি? মানে ও যে কি বলছে আমিও বুঝতে পারছি না, যে কখনের কথা ওর মনে আছে কখনের নেই, এমন ভাবে বলছে। তো বলছে, তো আমি বলছি তুই একটু আগে কি ব্যবহারটা করলি আমার সাথে সেটা মনে আছে, যে এরকম করে কথা শোনালি আমাকে, ওখানে সবাই মিলে তো আমরা গেছি, আমরা জিনিসটাকে সিরিয়াসলি ভাবেই নিচ্ছিলাম, এবার কে মনে মনে সিরিয়াস নিচ্ছে না নিচ্ছে সেটা আমি কি করে বুঝবো, কিন্তু আমি তো সিরিয়াস নিয়েছিলাম জিনিসটাকে। দিয়ে বলছে আমি তো তোকে এসব কোনো কথা বলিনি। ও পুরো মানে অস্বীকার করছে, বলছে আমি এসব কিছু বলিনি, বলো আমার এটাই মনে নেই যে আমি কি করে ওই উপর থেকে উঠে স্কুটি অব্দি এলাম, কি করে স্কুটি ঘুরালাম, বা এখানে কি করে দাঁড়ালাম, তোর সাথে আমার কি হলো আমার কিচ্ছু মনে নেই। মানে ওই টাইমটায় ওর কি হয়েছে ওর কিচ্ছু মনে নেই। প্রথম আমরা জিনিসটা বিশ্বাস করিনি। তারপরে দেখলাম সে ওর মানে পুরো একদম মাথা টাথা পুরো যন্ত্রণা করছে বলছে। তো দেখলাম হচ্ছে পুরো চোখ বন্ধ করে দিয়েছে, এরকম করে ওই যে চালাচ্ছিল ওই দাদার মানে গায়ে এরকম মাথা দিয়েও পুরো শুয়ে পড়েছে ওখানে বলতে গেলে।
তো তারপরে আমরা কি করি, ওখানে একটা এবারে ওখান থেকে বেরিয়ে আমাদের এখানে আসার সময় একটা ক্যাফে পড়ে, তো আমরা সবাই মিলে ঠিক করি যে ওখানে বসে অন্তত ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করবো যে কি হয়েছিল। দিয়ে ও সেম কথাই বলছে যে আমার তো সত্যি বলতে কিছু মনে নেই। তখন আরেকটা ভাই বলছে তুমি খেয়ালির সাথে কিরকম ব্যবহার করলে তোমার কিছু মনে নেই, তুমি ওকে ওরকম বল। হ্যাঁ, এরপর এর মাঝে আমার বলেছিলাম যখন গাড়িতে চেপেছিলাম, বলে তুই গাড়ি থেকে নাম, তুই একদম আমার গাড়িতে চাপবি না। মানে ওর তখন মনে নেই যে ও কি মানে কোথায় কি গাড়ি চালাচ্ছে কি চালাচ্ছে, ওর কিছু মনে নেই। আমাকে বলে, তুই নেমে যা এখান থেকে, তুই একদম চাপবি না। কিন্তু ওরকম বলার তো মানুষ নয়, আমি তো মিশেছি আগেও, আমি তো জানি যে এরকম বলে না। তাও কেন বললো হঠাৎ করে, আমারও খারাপ লাগলো জিনিসটা দিয়ে বলেছে। বলছে হ্যাঁ আমি, এবার ও যখন জিনিসটা শুনেছে বলছে হ্যাঁ আমি এরকম বলেছি, আমি তো এরকম বলতেই পারিনি। ও আমাকে বলছে বল আমি তোর সাথে কি কোনোদিনও এরকম ব্যবহার করেছি। আমি বললাম না তুই করিসনি, কিন্তু তুই যেটা এখন করেছিস সেটা কিন্তু আমি সত্যি কথাই বলছি। তুই এতগুলো মানুষ যে তোকে বলছে, এতগুলো মানুষ তো তোকে নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে বললো, তখনও বলতে জিনিসটা বিশ্বাস করেছে। এবার আমরা ওকে বিশ্বাস করছিলাম না তখন। তো ও নিজের মানে পুরো একদম কি বলে ঠাকুর ছুঁয়ে বলছে, নিজের মা বাবা দিব্যি করে বলছে, বলছে আমি সত্যি বলছি যে আমি এইরকম সত্যি আমার কিছু মনে নেই। আমাকে কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমি সত্যি বলছি আমার মনে নেই। তখন আমরা বলতে আমরা ওকে একটু বিশ্বাস করেছি। বলছে বিশ্বাস কর আমার এখনো অবধি মাথাটা ভাল লাগছে, আমার সত্যি বলছে মনে নেই। আমি তো ওখান দিয়ে ওরকম সব কোশ্চেন করা হচ্ছিল, তারপরে আমার মনে আছে আমি একটা সিঁড়িতে উঠলাম, তারপরে যে আমাকে কে কি বললো না বললো আমার কিচ্ছু মনে নেই। কিন্তু তো সবাই ওকে বললো যে দেখো তুমি আর বাইরে থেকো না, তুমি বাড়ি যাও। তো আমরা কি করলাম, আমরা সবাই মিলে ওকে বাড়ির ওখানে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম, ঠিক আছে। তো তার পরের দিন সকালবেলায় ওর মা আমাকে ফোন করছে, আমাকে বলছে যে কালকে তোরা কোথায় গেছিলি। আমরা তো এরকম বাড়িতে বলে যাইনি, এরকম ব্যাপার তো কোনোদিন বাড়িতে বলে গেলে ছাড়তো না। তো আমরা এমনি গেছি। তো ওর মা আমাকে জিজ্ঞেস করছে, বলছে তোরা কোথায় গিয়েছিলি বল। দিয়ে আমি তখন বললাম সত্যি কথা যে এরকম এরকম হয়েছিল। তো এরকম বলছে ও যে কালকে রাত্রে বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে ও শুয়ে পড়েছে। তারপরে ও আমাকে বললো যে মা আমার শরীরটা ভালো নেই, আমি আজকে কিছু খাবো না। দিয়ে আমি বললাম যে তারপর, দিয়ে বলছে যে তারপরে যে ও শুয়ে পড়লো, ঘুমানোর পরে ওর হঠাৎ আমি মাঝরাতে উঠে দেখছি যে আমাকে মা মা করেও ডাকছে। তখন আমি ওর গায়ে হাত দিয়ে দেখছি যে ওর প্রচুর জ্বর এসছে। এরপর ওকে আমি একটু খাইও নি কিছু, তো একটু খাইয়ে টাইয়ে প্যারাসিটামল একটা দিলাম, দিয়ে ওকে বললাম যে তুই ঘুমিয়ে যা। তো ও বলছে আমি না ঘুমাতে পারছি না, আমার মাথা ব্যথা খুব যন্ত্রণা করছে, আমি কিছুতেই ঘুমাতে পারছি না। তো আমি তো কিছু বুঝতেই পারছি না যে কি হলো না হলো। আজকে সকালবেলায় আমাকে বললো যে, তো আজকে সকালবেলা আমাকে জোর করে জিজ্ঞেস করতে যে না কোথায় গেছিলি, কি হয়েছে তোর, তুই এরকম কেন করছিস, তোর তো জ্বর থাকেনি, শরীর খারাপও থাকেনি, হঠাৎ করে তোর কি করে জ্বর এলো। বলতে তখন আমাকে কিছু কিছু ঘটনা বলেছে। তো আমাকে সবকিছু বলছিল না, বললো যে তুমি কাউকে ফোন করে জিজ্ঞেস করে নাও। তো আমি ভাবলাম তোকেই জিজ্ঞেস করি, কারণ তুই সব কথা আমাকে বলবি আমি জানি। তো বললাম যে হ্যাঁ এরকম ঘটেছে, এরকম আমরা গিয়েছিলাম, তো ও একটা কিছুতে ভয় পেয়ে গেছিল বা কি হলো জানি না, ও হঠাৎ করে এরকম আমার সাথে ব্যবহার করলো। আমার সাথে এরকম কোনোদিনও ব্যবহার করেনি, তুমিও তো জানো। ও তো এরকম কারোর সাথেই ব্যবহার করে না, হঠাৎ করে আমার সাথে এরকম ব্যবহার করলো, বললো এই আমার এখান দিয়ে নেমে যা, আমি তোকে চাপাবো না, এরকম বললো। তো বলছে তারপরের দিনে ওর মা বলছে জানিস ওর পিঠে পুরো একদম আঁচড়ের দাগ, ওর গোটা পিঠে এরকম ভর্তি হয়ে গেছে আঁচড়ের দাগে, জানো। তো আমি তো এবার ভাবছি, এবার আমাদের নিজেদের খারাপ লাগছে যে কেন আমরা ওই জায়গায় সেকেন্ড বার রিপিট করে গেলাম বা কিছু, কেন ওর সাথে এরকম হলো আমরা ভাবছি। এরপর ও তখন ঠিক নেই। তো ওর মা বললো যে দেখি একটু ওর জ্বরটা কমুক। তো আমাদের এখানে একটা বেশ জাগ্রত শিব মন্দির আছে, তো বলে আমি ওখানে ওকে নিয়ে গিয়ে একটু পুজো দিয়ে আসবো, তাহলে যদি একটু ঠিক হয়। আমাকে বারণ করলো, বলছে এইসব জায়গায় আর কোনোদিনও যাস না, তোরাও মেয়ে, কার কখন বিপদ হবে তোরা তো এইসব ব্যাপারে জানিস না। যদি জানতিস, নলেজ থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু তোরা যেহেতু এই ব্যাপারে জানিস না, এইসব ব্যাপারে আর কোনোদিনও এইসব কিছু করতে যাস না। তো বকা টকা করেনি, কিন্তু জিনিসটা হলো যে ওর সাথে কিন্তু ক্ষতি হয়েছিল। ওর জ্বরটা কিন্তু ওর ডাক্তারও দেখিয়েছিল ওর বাবা এইসব বিশ্বাস করে না এইসব জিনিসে। তো ওকে যেদিন এরকম হয়েছে জ্বরটা এসেছে, ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। ডাক্তার ওষুধ টষুধ দিয়েছে, 4-5 দিন ওর গা থেকে তাহলে যেন জ্বরই নামেনি, কিছুতেই জ্বর নামেনি। এরপর যখন দেখে জ্বর নামেনি, ওর মা কি করলো, ওকে ওই শিব মন্দিরের ওখানে নিয়ে গেল, ঠাকুর মশাইকে বললো। তারপরে ওখানে ঠাকুরের পুজো দিতে হয়তো ওর মাইন্ডটা একটু ঠিক হলো। মানে এতদিন যে ও একটু ভারী ভারী ফিল করছিল, এবার একটু হালকা হালকা ফিল করছে, এবং আস্তে আস্তে এখনো মানে ঠিক আছে, এখন আর ওর সাথে কোনো কিছু হয়নি। কিন্তু ওর যে আঁচড়ের দাগ, তারপরের দিনে ওর মাই ওর একটা ছবি তুলে পাঠিয়েছিল, বলে দেখ কি অবস্থা। তো দাদা আমরা দেখছি গোটা পিঠে একদম এরকম পুরো আঁচড়ে একদম, মানে যেরকম একটা কোনো হিংস্র পশু যদি কারোর পিঠে আঁচড়ায় তাহলে যেরকম দাগ হয়, পুরো ওরকম ওর গোটা পিঠে দাগ।
আর তুমি বিশ্বাস করবে না দাদা, মানে আমার সাথে কোনোদিনও কোনো খারাপ কিছু হয়নি এসব নিয়ে। ওই জায়গাটা থেকে আসার পর যেন আমার নিজের মাথার যন্ত্রণা প্রায় 3-4 দিন ধরে ছিল। মানে এমন মাথার যন্ত্রণা যে কেউ কিছু বলতে গেলেই আমি রেগে যাচ্ছি, এরকম মাথার যন্ত্রণা হচ্ছিল। কিন্তু এটা কোনোদিনও আমার হয়নি, আমার নিজেরই গোটা গাটা মানে পুরো ভারী হয়ে গেছিল। জানো দাদা, মানে এটা পুরো অস্বাভাবিক জিনিস আমার সাথে হয়েছিল যেটা, কিন্তু আমি কোনো কিছু ফিল করিনি। কিন্তু আমার খুব ভয়ও লাগছিল তার সাথে। আমি একা মানে শুতে পারছিলাম না, কোথাও একা যেতে পারছিলাম না, এরকম হয়ে গেছিল ওই কদিন। মানে খুব ভয় পেয়েছিলাম দাদা, মানে ওই জায়গাটার থেকে আমরা যেটা ভয় পেয়েছিলাম, ওই আসার পরে যে এফেক্টটা হয়েছিল আমরা প্রচুর ভয় পেয়েছি দাদা। যতজন গেছিলাম ওখানে, মানে যারা আমরা বিশ্বাস করেছি এই জিনিসটাকে, তারাই কিন্তু ক্ষতি বেশি হয়েছে। মানে আমারও হয়েছে, তো আমার ওই দাদাও বিশ্বাস করতো, তারও ক্ষতি হয়েছে। আর ওই ভাইটা যে বিশ্বাস করতো তারও ক্ষতি হয়েছে। মানে আমরা যারা বিশ্বাস করেছি তাদেরই ক্ষতি হয়েছে, কিন্তু যারা বিশ্বাস করেনি তাদের কিন্তু সেরকম কিছু হয়নি। মানে বাকিরা যারা ছিল তারা কিন্তু অতটা বিশ্বাস করেনি, তারা জিনিসটাকে মজা হিসেবে নিয়েছিল, যে যেরকম হয় চলো এটা মজা হলো একটা, সেরকম ভাবে নিয়েছিল। কিন্তু আমরা জিনিসটা সিরিয়াস ভাবে নিয়েছিলাম। তো আমিও জানি না দাদা, মানে তুমি তো এইসব নিয়ে ভালো জানো, তুমি একটু ভালো এক্সপ্লেন করতে পারবে যে জিনিসটা মানে কেন আমাদের সাথে এরকম হলো? বিশ্বাস না করলেই যে ক্ষতি হবে না তার কোনো মানে নেই, বাট দ্য থিং ইজ, ধরো যারা বিশ্বাস করছে তারা একটা জিনিস তো ফিল করছে যে এখানে কেউ আছে বা হ্যাঁ, কিছু রয়েছে, এবং তারা ভয় পাচ্ছে। যখনই ভয়টা চেপে বসবে, তোমার অরাটা উইক হতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এবং এটা এইসবের ঠিক। মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো এই জন্য দেখবে যে আগেকার দিনে মানুষ বা এখনো অনেকে ভয় পেলে রাম নাম জপ করে, ঠিক আছে? হ্যাঁ, 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 যাতে মনের জোরটা ফিরে আসে, যাতে তারা হ্যাঁ, শক্তিটা পায়। এই হুম, শক্তিটা পাওয়ার মাধ্যমেই কিন্তু ওরা মানে অনেক কিছুর থেকে বেরিয়ে আসতে পারে, রাইট? হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে ভয় যখন একটা মানুষ পায় না, তখন মানুষ যে রাম নামও জপ করবে তার মুখে সেইগুলো বিড়বিড় করতে থাকে, মানে সে ঠিক করে উচ্চারণই করতে পারে না, এরকমও হয়। অনেক ক্ষেত্রে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে। খুব ভয় পেয়ে গেলে তখন। এটাই আর কি আমার সেকেন্ড ঘটনা ছিল, যেটা সত্যিকারের এফেক্ট হয়েছিল, আমার সাথেও হয়েছিল হয়তো। হ্যাঁ, আমার গায়েও কিন্তু আঁচড়ের দাগ পাওয়া গেছে, এটা আমি একদম তোমার বলতে গায়েও ভুলে পাওয়া গেলাম। গেছিল? হ্যাঁ, আমার গায়েও পাওয়া গেছিল, মানে সেটা নানান ভাবে। মানে এটা যদি তুমি আমাকে ফটো শেয়ার করতে বলো, আমি তোমাকে ফটো শেয়ার করে দেবো। মানে কখনো মনে হচ্ছে একটা জায়গায় কালসিটা পড়ে গেছে, ব্যথা করছে। তারপরে কখনো একটা জায়গায় এরকম দাগ হয়ে যাচ্ছে। মানে তুমি বিশ্বাস করো, আমি রাত্রে মানে পুরো একদম ভয় মানে প্রত্যেকটা রাতে আমি শুধু ভয় পেতাম যে আমার গায়ে কোনো দাগ না হোক। আর প্রত্যেকটা রাতে আমি যখন দেখতাম, চেক করতাম, আমার গায়ে আমি কোনো না কোনো একটা দাগ পেতামই। এরকম প্রায় আমার সাথে 3-4 দিন চলে, তারপরে এই জিনিসটা ঠিক হয়ে যায়, তারপর আর আমার গায়ে কোনো দাগ হয়নি, এবং ওই যে দাগগুলো ছিল ওগুলো উঠে যায়, এরকম আর মারাত্মক কি। কিছু ঘটেছিল তোমাদের সাথে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনিসটার এফেক্টটা বেশি দিন থাকেনি, না হলে হয়তো আজকে মানে আমরা আমাদের মধ্যে ধরো ঘটনাটা শেয়ার একজন, করতে পারতে না। না, ঘটনাটা শেয়ার করতে পারতাম না। থ্যাংক মানে ইউ সত্যি ওই জায়গাটাতে আমরা যেটা ফিল করেছিলাম দাদা, মানে মারাত্মক, সত্যিই মারাত্মক। মানে আসার পরে তো এফেক্টটা হয়েছিল, কিন্তু ওই সময়তে, যেই সময়তে আমরা যে ইএমএফ মিটারে যে চেক করছিলাম, মানে ধরো আমরা তো এইসব ব্যাপারে এতটাও জানি না, কিন্তু যেটুকু ওই তো ইউটিউব ঘেটে ধরো, তারপরে তোমারই চ্যানেলে সূর্যোদয়ের ঘটনা দেখে, মানে আমি খুবই ভালো লাগে আমার দেখতে, আমি প্রচুর দেখি। তো ওই সব দেখে আমার যেটুকু নলেজ হয়েছিল, বা বাকিদেরও যেটুকু ছিল, ওই ওই নলেজ নিয়েই আমরা আর কি ওই জায়গাটাই ওরকম করতে গেছিলাম। এই তো ওটা একটা ব্যাপার জিনিসপত্রগুলো থাকে। করা উচিত না একদমই। হ্যাঁ, এটা তো ঠিক কথা। এটা মানে আমিও রেকমেন্ড করব কাউকে যে এই জিনিসগুলো যেন না করে। আমরা তো না হয় করেছিলাম যে সবাই মিলে একসাথে ছিলাম বলে, কিন্তু সত্যিকারেরই এইসব তো কিছু হয়, মানে মানুষ, জানি না সবাই, আমি চাইবো সবাই জিনিসটাকে এন্টারটেনমেন্ট হিসেবেই নিক, কিন্তু তাহলেও যদি পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি তো থাকবেই। কোনো জিনিসের একটা ভালো দিক থাকলে তো খারাপ দিক থাকবেই। এটা কেউ বিশ্বাস করুক আর নাই করুক, এটা তো আছেই না। এটা উপলব্ধি করতে হয় বেসিক্যালি। হ্যাঁ, হ্যাঁ, ওটাই আর কি ব্যাপার। এবার যারা উপলব্ধি করতে পারে বা বিশ্বাস করে, তাদের কাছে এই জিনিসগুলো রিয়েল লাগবে, আর যারা বিশ্বাস করে না তারা ভুয়ো বলবে জিনিসগুলোকে, তাই না? একদম। হ্যাঁ, থ্যাংক ইউ খেয়ালি ঘটনাটা শেয়ার করার জন্য। খুব তাড়াতাড়ি আবার কথা হচ্ছে তোমার সাথে। Take একদম। care. আর তুমি খুব ভালো থেকো দাদা। মানে তোমার এরকম, আমি তো জানতাম না তোমার এরকম ওটি হয়েছে বলে। তো তুমি একটু সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, যাতে আমরা আরো ভালো ভালো ঘটনা এরকম দেখতে পাই। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন কিউরিওফাইড।
আপনারাও যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে